আসসালামু আলাইকুম সবাইকে। তো আসসালামু আলাইকুম সবাইকে। কুইক অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তহিদুল ইসলাম ইমন, এমবিবিএস ফোর্থ ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। সো আজকে আমরা এসএসসি রিভিশন কোর্সের জীবাশ্ম জ্বালানি চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। জীবাশ্ম জ্বালানির 1 নম্বর লেকচার, একেবারে শুরুর লেকচার। আর হচ্ছে যে আমাদের রিভিশন কোর্সে কিন্তু তোমাদের সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টগুলোই আমরা হচ্ছে কাভার দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে? তো বায়োলজি আমাদের মোটামুটি আমার মনে হয় যে আর 2টা চ্যাপ্টার বাকি আছে বা একটা চ্যাপ্টারের মতো বাকি আছে, আর কেমিস্ট্রি এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। তাহলে আমাদের রিভিশন কোর্সের আমার যতটুকু পার্ট আছে বায়োলজি আর কেমিস্ট্রি সেটা আমি শেষ করে দিচ্ছি। আর বাকি থাকে হচ্ছে অনিকের পার্ট। ও ম্যাথমেটিক্স পড়াচ্ছে, ও একটু অসুস্থ মাঝখানে আমার ডেঙ্গু হয়েছে, এখন আবার সিজনাল ফ্লু হয়েছে। সো যেই কারণে তার ক্লাসগুলো একটু মানে মিস যাচ্ছে বা ক্লাসগুলো খুব বেশি বেশি নিতে পারতেছে না। তো যাই হোক, সেটা আমরা শেষ করে দেবো। আমাদের টার্গেট হচ্ছে আমরা যেন এই মাসের মধ্যেই তোমাদের এই রিভিশন কোর্সের ক্লাসগুলো শেষ করে দিতে পারি। নভেম্বরের যে প্রথম যে 13-14 দিন আছে, নভেম্বর মাসটা তোমরা নিজেরা পড়াশোনা করবা। অ্যান্ড তখন আমাদের যে সাপোর্টের যে গ্রুপটা খোলা হয়েছে তোমাদেরকে নিয়ে, এসএসসি 21-এর যে সাপোর্টের যে গ্রুপটা খোলা হয়েছে, সেই সাপোর্টের গ্রুপটাতে তোমরা অ্যাড থাকবা। তখন শুধুমাত্র আমরা স্পেসিফিক স্টুডেন্টসদেরকে পড়াবো। মানে ধরো আজকে আমাদের রিভিশন কোর্সের সব ক্লাস দেখা শেষ, তারপরে নভেম্বর মাসের শুরুর দিকে কোনো একজন স্টুডেন্টের কোনো একটা প্রবলেম, কোনো একটা কোয়েশ্চেন এসে প্রবলেমে পড়ছে, হয়তো বা সে টেস্ট পেপারের কোনো একটা কোয়েশ্চেন, হয়তো বা সে ধরো যে অন্য ওইরকম টাইপের মানে কোনো একটা কোয়েশ্চেন এসে পড়ছে যেটা সে পারতেছে না। ইভেন সেটা আমরা এই লেকচারেও পড়াই নাই, আমাদের টেস্ট পেপার সলভ করছেও নাই। তখন আমরা তাদেরকে নিয়ে সরাসরি ডিরেক্টলি ফোন দিব, নয়তোবা তাদেরকে নিয়ে জুমে বসবো, নয়তোবা লিখে তাদেরকে বুঝায় দেওয়ার ট্রাই করব যে আসলে জিনিসটা কী। অর্থাৎ আমাদের প্ল্যানিংটা হচ্ছে যে আমরা হচ্ছে তোমাদের এই মাসটাতে লাইভ ক্লাস নিব, সামনের মাসটা থেকে তোমাদেরকে হচ্ছে যে সাপোর্টের যে গ্রুপটা খোলা হয়েছে, সেই সাপোর্টের গ্রুপটাতে তোমাদেরকে নিয়ে কাজ করব। সেখানে কোনো একজন স্টুডেন্টের প্রবলেম থাকলে তাকে ইন্ডিভিজুয়ালি সেই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। এবং এতটুকু জেনে রাখো, সেই কোর্সটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি, ঠিক আছে? তো এখন এখানে এত এত কোর্স তোমাদের জন্য দিচ্ছি এবং এত এত ভালো ক্লাস নিচ্ছি, তাহলে তোমাদের কি করা উচিত? বেশি বেশি স্টুডেন্টস সেখানে থাকা উচিত, কারণ আমরা চাই ক্লাসগুলোর জন্য বেশি বেশি স্টুডেন্টসরা দেখে, ঠিক আছে? বেশি বেশি স্টুডেন্টসরা যেন দেখে, এই জিনিসটা আমরা চাই, ঠিক আছে? সো তাহলে আমরা শুরু করি। জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি? জীবাশ্ম জ্বালানি জিনিসটা স্টুডেন্টরা কেন এত ভয় পায়, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আমরা একটা একটা মানে করবো, এটা কি বলে, ব্যবচ্ছেদ করবো যে আসলে জিনিসটা কি। দেখো, কেমিস্ট্রির আসলে 2টা পার্ট। একটা হচ্ছে ধরো এখন পর্যন্ত 118টা মৌল আবিষ্কার হয়েছে, সেই 118টা মৌলের মধ্যে 117টা মৌলকে নিয়ে একটা ব্রাঞ্চে আলোচনা করা হয়, আর একটা মৌলকে নিয়ে অন্য আরেকটা ব্রাঞ্চে আলোচনা করা হয়। সেই একটা মৌল হচ্ছে কার্বন। কার্বন হচ্ছে এমন ইম্পর্টেন্ট একটা পরমাণু যে এইটা ছাড়া মানে এইটার মতো ইম্পর্টেন্ট পরমাণু আর নাই। তুমি দেখো, একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত যাও, একেবারে কয়লা যেটা আছে সেটাও কার্বন, আবার একেবারে হীরক যেটা আছে সেটাও কার্বন। আবার তোমার আমাদের বডির, অর্থাৎ আমাদের এই যে দেহ, মানব দেহ বা কোনো জীব দেহ, এটার পরমাণুর দিক থেকে যদি চিন্তা করি, তার 90%ই হচ্ছে কার্বন, বা এরকম মানে অনেক বেশি 90%। তবে একজাক্ট সমীকরণ আমি মানে সূত্রটা মানে একজাক্ট পরিমাণটা আমি বলতে পারতেছি না, কিন্তু এরকমই পরিমাণটা হবে যে 90-95%ই হচ্ছে কার্বন, অর্থাৎ সব কার্বন। অর্থাৎ যেই জায়গাটাতে জীবের অস্তিত্ব আছে সেইখানে কার্বনের অস্তিত্ব আছে। সো দ্যাটস ওয়াই কার্বন এইটাকে নিয়েই, এটা যদি জীবের মধ্যে পাওয়া যায়, সেই জন্য এটাকে নিয়েই আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমাদের সেই কি বলে যে তোমার জৈব যৌগ, মানে জীবের সাথে সম্পর্কিত যে সমস্ত যৌগ সেটা জৈব যৌগ। এবং জৈব যৌগকে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে সেখানে সব জায়গায় কার্বন আছে, কোনো জীব কার্বন ছাড়া গঠিত হইতে পারে না। সো কার্বন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন দিস ওয়ার্ল্ড, নট অনলি ইন দিস ওয়ার্ল্ড বাট অলসো এনি আদার প্ল্যানেটস ইন দিস ইউনিভার্স, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন কথা। এখন দেখো, তাইলে আমরা কি বললাম যে কার্বনকে নিয়েই পুরো কেমিস্ট্রির আলাদা একটা কি গড়ে উঠছে, কার্বনকে নিয়েই পুরো কেমিস্ট্রির আলাদা একটা শাখা গড়ে উঠছে, যেটাকে আমরা বলি জৈব যৌগ, বা তোমাদের এখানে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি দিছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এখন
আমরা যে পড়ানো শুরু করি, দেখো প্রথমে আমরা দেখি যে কার্বনের যোজনী কত হইতে পারে, এবং তোমরা যারা আগের আমার 5th চ্যাপ্টারে ক্লাস করে আসছো তারা অবশ্যই হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাসটা করে আসছো, যে কার্বন হচ্ছে একটা অধাতু। কার্বন কি একটা অধাতু। তাহলে অধাতুর যোজনী কত? শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। অধাতুর যোজনী হচ্ছে শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ এখানে আমি একটা কার্বন দিলাম, এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা হচ্ছে 1s2 2s2 দেন 2p2। আমি যদি হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করি, যেটা 5th চ্যাপ্টারে আমরা পড়ায় আসছি, তাহলে এখানে 1s এ 2টা ইলেকট্রন, 2s এ 2টা ইলেকট্রন। ভাই 5th চ্যাপ্টার যদি না দেখে আসো তাহলে এই জায়গাটা বুঝবা না, ঠিক আছে? এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, দেন এটা হচ্ছে আমার 2p2। খেয়াল করো, এটা হচ্ছে 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। দেখো এটা একটা অধাতু, এবং অধাতুর ক্ষেত্রে আমরা কি পড়ছি? অধাতুর ক্ষেত্রে যোজনী কত? অধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে তার শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কার্বন আছে সে কার্বনের শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। সো কার্বনের শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা যেহেতু 2, সেহেতু সেটার যোজনী হচ্ছে ইনিশিয়ালি 2। কিন্তু সেই কার্বনটাকে যদি আমি উত্তেজিত করলে আমি কি বলতেছিলাম? ইলেকট্রনের ট্রান্সফার ঘটবে, মনে আছে কিনা? 5th চ্যাপ্টারে দেখো একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে এতটা রিলেটেড যে তুমি যদি আগের চ্যাপ্টারটা না পড়ে আসো এর পরের চ্যাপ্টারটা বুঝবে না। তো এখানে আমি কি বললাম, আমি কি পড়াইছিলাম? এখানে যখন আমি তাপ দিব তখন এই 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে শিফট করবে, ট্রান্সফার হবে, তাই না? তো 2s থেকে যদি একটা 2p-তে শিফট করে, এটা পঞ্চম অধ্যায়ে পড়ানো আছে, কোনো মানে হেসিটেশনের কারণ নাই। কেউ যদি মনে করে যাচ্ছে ঠিক আছে আমি এই জায়গাটা বুঝতেছি না, ওকে ভাইয়া তুমি পঞ্চম অধ্যায়ে চলে যাও, সমস্যা নেই, পঞ্চম অধ্যায়ের লেকচারগুলো দেখে আসো, সব কিছু বুঝতে পারবা। তাইলে এখানে আমাদের ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভাইয়া আমাদের 1s, দেন এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। তাহলে দেখো এখন উত্তেজিত অবস্থায় শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা হয়েছে? 4টা। দ্যাট মিনস কার্বনের যোজনী কি হইতে পারে? 4। এবং আমরা যত জৈব যৌগ দেখব সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে দেখবো যে কার্বন তার 4 যোজনী ইউজ করতেছে। সো আমরা এখন যাই করব সেখানে আমরা 4টা যোজনী ইউজ করব। তো দেখো কার্বনের সাথে যদি আমি এখানে হাইড্রোজেনকে যোগ করি তাহলে কয়টা হাইড্রোজেনকে যোগ করতে পারবো ভাইয়া? হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন দরকার? একটা ইলেকট্রন, তাই না? তো সে আইসে কি করতে পারবে? একটা ইলেকট্রন এখানে শেয়ার করতে পারবে, তাই তো? একটা ইলেকট্রন সে কি করতে পারবে? শেয়ার করতে পারবে, তাই না? সো এখানে একটা হাইড্রোজেন আসলো, তার একটা বাইরের কক্ষপথে ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, শেষ কক্ষপথের একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, ইলেকট্রন শেয়ার করলো, এখানে একটা হাইড্রোজেন আসলো, ইলেকট্রন শেয়ার করলো। সো কার্বনের সাথে নর্মালি কয়টা হাইড্রোজেন অ্যাড হইতে পারে? 4টা। সো খেয়াল করো, আমরা এখানে কার্বনের সাথে 4টা হাইড্রোজেনকে অ্যাড করার পরে আমরা যেই মৌলটা পাবো সেই মৌলটার নাম দেওয়া হবে মিথেন। সেই মৌলটার নাম দেওয়া হবে কি? মিথেন। এখন দেখো আমি বলি, আমাদের যে অজৈব যৌগ আছে সেই অজৈব যৌগ খুব কম পাওয়া যায় জৈব যৌগের তুলনায়, জৈব যৌগের পরিমাণটাই বেশি। এবং জৈব যৌগ যে পাওয়া যায় সেটা এত সংখ্যক পাওয়া যায় যে এগুলোর আলাদা আলাদা নাম রাখাটা আমাদের পক্ষে টাফ। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এই নামগুলো মনে রাখার জন্য আমরা একটা খুব রুলস আবিষ্কার করছি, ঠিক আছে? সেই রুলস অনুযায়ী আমরা সেগুলোকে মনে রাখবো। সো রুলসগুলো জানার আগে আমাদেরকে কিছু রুট জেনে যেতে হবে। সেই রুট তোমরা লিখো যে ইনিশিয়ালি রুটস, ঠিক আছে? এখানে কি কি রুটস আমাদের জানতে হবে, ঠিক আছে? কি কি রুটস জানতে হবে সেটা একটু সবাই দেখো, কি কি রুটস এখানে জানতে হবে। লিখো, কার্বন সংখ্যা যদি একটা থাকে কোনো একটা যৌগে তখন সেইটার ক্ষেত্রে যে রুটসটা হবে সেটা হচ্ছে মিথ, ঠিক আছে? বা বাংলায় লিখো সেটা হচ্ছে মিথ, ঠিক আছে? কার্বন সংখ্যা যদি 1 থাকে, আমরা যেমন 1 বলি না, এটা গ্রিকে মিথ ধরো, ঠিক আছে? আর কার্বন সংখ্যা যদি 2 থাকে তখন সেটাকে বলা হবে ইথ, ঠিক আছে? এটাকে বাংলায় লিখো ইথ হিসাবে। কার্বন সংখ্যা যদি 3টা থাকে তখন সেটাকে বলা হবে প্রোপ, তখন সেটা কি বলা হবে? প্রোপ। এইটা একটু লিখে নাও, এতটুকু জিনিস মাথায় থাকা লাগবে, তাইলে আর কিচ্ছু পড়া লাগবে না। আর কার্বন সংখ্যা যদি 4টা থাকে তখন সেটাকে বলা হবে বিউট। কার্বন সংখ্যা যদি 5টা থাকে তখন সেটাকে বলা হবে পেন্ট। কার্বন সংখ্যা যদি 6টা থাকে তখন সেটাকে বলা হবে হেক্স। কার্বন সংখ্যা যদি 7টা থাকে তখন সেটাকে বলা হবে হেপ্ট। কার্বন সংখ্যা যদি 8টা থাকে তখন সেটাকে বলা হবে অক্ট।
কার্বন সংখ্যা 9টা থাকলে সেটাকে বলা হবে নন। কার্বন সংখ্যা 10টা থাকলে সেটাকে কি বলা হবে? ডেক। কার্বন সংখ্যা 11 থাকলে সেটাকে বলা হবে আনডেক। ঠিক আছে, কার্বন সংখ্যা 12টা থাকলে সেটাকে বলা হবে ডুডেক। তো এরকমভাবে আরও এরকমভাবে বানানো যায়। বাট আমি জাস্ট তোমাদের লেভেলে, যেহেতু এটা রিভিশন কোর্স, আর বেশি পড়ায় দরকার নেই, তোমাদের এমনি টাইম নাই, তোমাদের পরীক্ষায় যা আসবে ততটুকু পড়ানোটাই এনাফ। সো এই জিনিসটা মনে রাখা লাগবে যে কার্বনের সংখ্যা কয়টা থাকলে এটাকে আমরা কী নামে ডাকবো। কার্বনের সংখ্যা যদি একটা থাকে তখন সেটাকে আমরা মিথ নামে ডাকবো, যদি 2টা থাকে তখন সেটাকে আমরা ইথ নামে ডাকবো, যদি 3টা থাকে তখন সেটাকে আমি কী নামে ডাকবো? প্রোপ নামে ডাকবো। 4টা থাকলে সেটাকে আমি কী নামে ডাকবো? দেখো আমি বলতেছি, তোমরা লেখা না বোঝা গেলেও বুঝতে পারবা। যদি কার্বন সংখ্যা যদি 4টা থাকে তখন সেটাকে কী বলা হবে? বিউট। ঠিক আছে, কার্বন সংখ্যা 5 থাকলে সেটাকে বলা হবে প্যান্ট। কার্বন সংখ্যা 6 থাকলে সেটাকে বলা হবে হ্যাক্স। কার্বন সংখ্যা 7 থাকলে সেটাকে বলা হবে হ্যাপ্ট। 8 থাকলে বলা হবে অক্ট। 9 থাকলে বলা হবে নন। 10 থাকলে বলা হবে ডেক। 11 থাকলে বলা হবে আনডেক। 12 থাকলে বলা হবে ডোডেক। ঠিক আছে, 12 থাকলে কি বলা হবে? ডোডেক। তো এখন চিন্তা করো, ধরো কার্বনের যোজনী চার, এবং সেই যোজনী চার আমাকে সবসময় কি করতে হবে? তোমার যোজনী চার সেটা মেনটেন করতে হবে। ঠিক আছে, আমার সবসময় এখানে যোজনী চার দেখাইতে হবে। অর্থাৎ আমি যেটা দেখাবো কার্বনের চারপাশে 4টা হাত আছে কিনা সেটা আমাকে দেখাইতে হবে। তো আমি যদি কার্বনের চারপাশে 4টা হাত, কার্বনের চারপাশে 4টা হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করি, হাইড্রোজেন দ্বারা পূরণ করি, তখন আমি যেই যৌগটা পাবো সেই যৌগটার নাম কি হবে ভাইয়া? দেখো আমরা সহজে লিখতে পারবো। এখানে কি আছে ভাইয়া? কার্বন সংখ্যা যদি একটা থাকে তখন সেটার নাম কি হবে? মিথ। এবং সব জায়গায় কার্বনের সাথে সব জায়গায় যদি একক বন্ধন থাকে তখন সেটাকে বলা হবে অ্যালকেন শ্রেণীর। তখন সেটাকে কি বলা হবে? অ্যালকেন শ্রেণীর। অ্যালকেন মানে সেখানে ANE আছে। সো কার্বন সংখ্যা 1 থাকলে সেটাকে বলা হবে মিথ, আর অ্যালকেন থেকে নেও ANE। সো আমরা বলতে পারবো সেটাকে MITH, মিথ, ANE, মিথেন। ঠিক আছে, সেটা কি বলবো? মিথেন। তাহলে বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো এখন এখানে আমরা একটা কাজ করি। আমি একটু বানানটা একটু ভুল লিখছি, এটা অ্যাকচুয়ালি METH, মিথ। ঠিক আছে, তারপরে ANE সংযুক্ত করে দিলাম। এখন চিন্তা কর, এখন যদি 2টা কার্বন হয় তাহলে আমি কি করব? দেখো প্রথমে আমি 2টা কার্বন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বনকে আমি সংযুক্ত করব, এবং অ্যালকেন মানে সেখানে একক বন্ধন থাকবে। এখন আমাকে কি করতে হবে? কার্বনের টোটাল 4টা হাত আমাকে দিতে হবে। তাহলে 4টা হাত যদি দিতে চাই, এই কার্বনের অলরেডি এখানে একটা হাত আছে, তাহলে এখানে আমি 1টা 2টা এখানে 3টা দিলাম। এই কার্বনের এখানে একটা হাত আছে, 1টা 2টা 3টা দিলাম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানের এই হাতটাকে আপনি এই কার্বনেরও হাত ধরছেন, আবার এই কার্বনেরও হাত ধরছেন, তাহলে এখানে কাহিনীটা কি? এটা কি এই কার্বনের হাত নাকি এই কার্বনের হাত? দেখো এইটা অ্যাকচুয়ালি এই হাতটা 2টা কার্বনেরই হাত। এবং তোমাকে যখন আমি বলবো যে কার্বনের 4টা হাত পূরণ করো, তখন তোমাকে দেখতে হবে যে এখানে যে কার্বন আছে সেই কার্বনের চারপাশে এরকমভাবে একটা ঘুরান দিবা। চারপাশে এরকমভাবে ঘুরান দিয়েই দেখবা যে এখানে আলটিমেটলি 4টা হাত তুমি পাও কিনা। এই যে দেখো 1 2 3 4 পাইছি। আচ্ছা, আবার এই কার্বনের চারদিকে একটা ঘুরান দাও, দেখো 1 2 3 4। ওকে, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমার কি, তোমার 4টা হাত দেওয়া হয়ে গেছে। এখন হাতগুলোকে আমি কী দ্বারা পূরণ করবো? হাইড্রোজেন দ্বারা। তাহলে এদিকে আমি হাইড্রোজেন দিলাম, এদিকে আমি হাইড্রোজেন দিলাম, এদিকে আমি হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। এই স্ট্রাকচারটাকে বলা হয়, দেখো কার্বন সংখ্যা হচ্ছে 2টা এবং সব জায়গায় একক বন্ধন। সো সেটাকে বলা হবে 2টা মানে হচ্ছে ইথ, এবং অ্যালকেন থেকে নেও ANE। সো এটাকে বলা হবে ইথেন। তাহলে তোমাকে যদি বলে ভাই প্রোপেনের সংকেত লিখো, ভাই প্রোপ মানে কয়টা কার্বন? 3টা কার্বন। তাহলে কনজিকিউটিভলি 3টা কার্বন দাও, 1 2 3। ক্লিয়ার? ওকে, এখন তুমি তাহলে তাদের 4টা করে হাত পূরণ করো। এই যে 4টা হইলো, এটা দেখো অলরেডি 2টা আছে, এই কার্বনের চারপাশে ঘুরান দেও, অলরেডি 2টা আছে।
তাহলে এই পাশে একটা লাগবে, এই পাশে একটা লাগবে, 4টা হয়ে গেল। এটার অলরেডি একটা আছে, সো 1 2 3, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও। তো এখন আমরা যেটা পাইলাম সেটাই হচ্ছে তোমার প্রোপেন। এখন ভাই আমাকে বললো যে ভাই তুমি বিউটেনের সংকেত লিখো। বিউট মানে কয়টা কার্বন? 4টা কার্বন। তাহলে বিউট মানে যদি 4টা কার্বন হয়, 1 2 3, 4টা কার্বন আগে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। এই কার্বনের ঘুরান দেও, অলরেডি 2টা আছে আর 2টা লাগবে। এই কার্বনের ঘুরান দেও, অলরেডি 2টা আছে আর 2টা লাগবে। এই কার্বনের ঘুরান দেও, একটা আছে আর 3টা লাগবে। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটাকে কি বলা হবে? বিউটেন। কি বলা হবে? বিউটেন। তো সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবার এতটুকু বোঝা হয়েছে কিনা একটু কমেন্ট করে সবাই জানাও। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। দেখো, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এখানে আমরা যে মিথেনটাকে যেটা লিখছিলাম, সেই মিথেনটাকে আমি কি করব? দেখো এখানে কয়টা, একটা কার্বন দাও, আমি এইভাবে লিখি, এইভাবে না দেখে আমি এইভাবে লিখি, কয়টা কার্বন আছে আর কয়টা হাইড্রোজেন আছে। এদিকে কার্বন কয়টা আছে ভাইয়া? একটা। হাইড্রোজেন আছে কয়টা? 1 2 3 4, তাহলে আমি 4টা দিলাম, CH4। ভাইয়া ইথেনের এদিকে দেখো কার্বন কয়টা আছে? 2টা, তাহলে এটাকে আমি লিখতে পারি কি? C2। টোটাল হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6, তাহলে C2H6। আচ্ছা, এখানে দেখো কার্বন কয়টা আছে? টোটাল 1 2 3, তাহলে এটাকে আমি লিখতে পারি C3। দেন আলটিমেটলি কি? H কয়টা? 1 2 3 4 5 6 7 8, তো C3H8। এখানে দেখো আমার কার্বন কয়টা আছে? 4টা। হাইড্রোজেন কয়টা আছে? হিসাব করো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হাইড্রোজেন, 10টা। তার মানে অ্যালকেন শ্রেণীর আমি একটা কমন সূত্র বের করতে পারি। যদি আমি সেটাতে বিশ্বাস না, আমি সেটা স্টুডেন্টদেরকে শেখাই না, আমি শিখাই এতটুকু, কার্বন এবং কার্বনের মধ্যে যদি একক বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। তারপরেও তোমাদের বই যেভাবে লেখা আছে সেটা দেখায়। দেখো এই যে অ্যালকেন শ্রেণীটা, সেই অ্যালকেন শ্রেণীটাকে একটা কথায় আমি ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে দেখো এদিকে কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যার মধ্যে একটু তুলনা করে দেখো একটা সমীকরণ তুমি তৈরি করতে পারো কিনা, একটা সূত্র তুমি তৈরি করতে পারো কিনা। দেখো এদিকে কার্বন আছে 1টা, হাইড্রোজেন আছে 4টা, এদিকে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, কার্বন আছে 3টা, হাইড্রোজেন 8টা, কার্বন 4টা, হাইড্রোজেন 10টা। তার মানে কি বোঝায়? দেখো এদিকে আমি যদি কার্বনের সংখ্যাকে দ্বিগুণ করি তাহলে কত আসে? 3 দুগুণে 6, তার সাথে যদি 2 অ্যাড করি তাহলে আমি 8 পাই। আবার এখানে কার্বন সংখ্যা 4 আছে, সেটাকে যদি দ্বিগুণ করি 4 দুগুণে 8 পাই, তার সাথে যদি 2 যোগ করি তাহলে 10 পাই। কার্বনের সংখ্যা যদি আমি এইটাকে যদি দ্বিগুণ করি তাহলে 2 দুগুণে 4 আর 2 অ্যাড করলে 6, এটাকে যদি একটা আছে এটাকে দ্বিগুণ করলে 2 একে 2 আর 2 যোগ করলে 4। দ্যাট মিনস আমি লিখতে পারি যে অ্যালকেন যে শ্রেণীটা আছে সেই অ্যালকেন শ্রেণীটাকে কমন একটা কথা দিয়ে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে সি যদি n সংখ্যক থাকে তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে 2n+2, অর্থাৎ কার্বন সংখ্যাটাকে দ্বিগুণ করে তার সাথে 2 যোগ করে দিলেই হবে। তো আমি যদি এখন তাহলে তোমাকে বলি ভাই তুমি প্যান্টেনের সংকেত লেখো, তুমি বুঝে ফেলবা ভাই প্যান্টেনের সংকেত কি? প্যান্টেন মানে প্যান্ট মানে 5টা কার্বন, সো 5টা দিলা, হাইড্রোজেন হচ্ছে 5 দুগুণে 10 আর 2 12। তোমাকে বলো হ্যাক্সেন লিখো, তাহলে C6H 6 দুগুণে 12 14। তোমাকে বলো হ্যাপটেন লিখো, তাহলে হ্যাপটেন হচ্ছে C7H কয়টা হবে? 7 দুগুণে 14 16। ঠিক আছে, ওকে। এই জিনিসটাকে আরো এভাবে লেখা যায়। দেখো আরো একটা ইয়াভাবে আমরা লিখতে পারি, ইন্ডিভিজুয়াল কার্বনের হাইড্রোজেন দিয়ে দেখায় আমরা লিখতে পারি ইন্ডিভিজুয়াল কার্বনে কয়টা করে হাইড্রোজেন আছে। দেখো এখানে যে CH4 সেটাকে আমরা লিখতে পারি ডিরেক্টলি CH4 হিসেবে। এখানে যে C2H6 আছে সেটা কিভাবে ফর্ম হচ্ছে দেখো, এখানে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, সো CH3 দেন এখানে একক বন্ধন, দেখো এখানে একক বন্ধন, এটা কিন্তু অবশ্যই কার্বন এবং কার্বনের মধ্যে বন্ধন, তারপরে আবার CH3, সো এভাবে লেখা যায় CH3। তো তুমি এটা দেখো বুঝতে পারো যে এটা হচ্ছে কি আলটিমেটলি কি ইথেন। তারপরে প্রোপেনের ক্ষেত্রে তুমি দেখাইতে পারো, দেখো ইন্ডিভিজুয়াল কার্বনের হাইড্রোজেনের সংখ্যা দিয়ে দেখাবা। এখানে হচ্ছে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? 1 2 3টা হাইড্রোজেন, সো লিখতে পারো CH3। তারপরে যে কার্বন আছে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? 1 2 2টা, সো CH2।
তারপরে কি আছে ভাইয়া, কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন, 1 2 3, সো CH3। আবার বিউটেনের ক্ষেত্রে তুমি এইভাবে দেখাইতে পারো, দেখো এটা আসবে CH3 CH2 দেন CH2 CH3। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ভাই আমার কথা আটকাচ্ছে না, আমার নেটওয়ার্ক টেটওয়ার্ক সব ঠিক আছে, একটু দেখো আমি দেখাই। আমার ওয়াইফাই প্রবলেম হওয়ার কোনো কথাই না, কারণ ওইরকমভাবেই নেওয়া হয়েছে, আমি ক্লাসের জন্যই নিছি, বুঝছো না। আগে অনেক প্রবলেম করতো, কিন্তু এখন আর এরকম প্রবলেমগুলো আর করে না, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও দেখি, তাহলে আমি অ্যালকিনে চলে যাবো, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের যে বাড়ির কাজটা থাকবে, সেই বাড়ির কাজটা হচ্ছে এখানে প্যান্টেন থেকে শুরু করে হ্যাক্সেন, হ্যাপটেন, অকটেন, ননেন, ডেকেন, এই সবগুলার সংকেত লিখে ফেলা। এরকমভাবে লিখবা, তারপরে এরকমভাবে লিখবা, তারপরে এরকমভাবে লিখবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে যাই অ্যালকিন শ্রেণীর। অ্যালকিন, অ্যালকেন, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন পড়বো, ঠিক আছে। তাহলে আমরা পড়বো এখন অ্যালকিন। দেখো, তাহলে আমরা অ্যালকেন পড়লাম, এখন আমরা কি পড়বো, অ্যালকিন। দেখো অ্যালকিন যদি আমরা পড়তে চাই, অ্যালকিন, সো অ্যালকিন যেটা আছে এল, এটা হচ্ছে KENE, অ্যালকিন। সো এখন খেয়াল করো, অ্যালকিন আমরা কখন বলবো, যখন সেখানে কার্বন এবং কার্বনের মধ্যে, কার্বন এবং কার্বনের মধ্যে যখন সেখানে ডাবল বন্ড থাকবে, দুইটা বন্ড থাকবে, দুইটা হাত থাকবে। নর্মালি আমরা যখন অ্যালকেন পড়তেছিলাম তখন সেখানে প্রত্যেকটা কার্বন এবং কার্বনের মধ্যে একটা করে হাত ছিল, কিন্তু সেখানে অ্যালকিনের মধ্যে কার্বন এবং কার্বনের মধ্যে কয়টা করে হাত থাকবে, দুইটা করে হাত থাকবে। আমি কার্বন কার্বন বলতেছি, ঠিক আছে সিস্টার। ওকে, সো এখন খেয়াল করো, এখন অ্যালকিনের মধ্যে একটা কার্বন দিয়ে তুমি কোনো অ্যালকিন পাবা না, কারণ একটা কার্বনের মধ্যেই তুমি কার্বন কার্বন ডাবল বন্ড তুমি পাবা না, ঠিক আছে। অ্যালকিনের ডেফিনেশনটা হচ্ছে যে কার্বন এবং কার্বন, দুইটা কার্বনকে, অ্যাটলিস্ট দুইটা কার্বনকে, কমপক্ষে দুইটা কার্বনকে তোমার দুই বন্ধন দ্বারা যুক্ত থাকতে হবে। সো এখানে একটা কার্বন দিয়ে তাহলে দুই বন্ধন দিয়ে কিছু হবে না, ঠিক আছে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ইথিন থেকে যাব। দেখো এখানে আমি প্রথমে দিব কার্বন এবং কার্বনের মধ্যে ডাবল বন্ড। তাহলে দেখো এখন আমার বাকি কয়টা হাত রয়েছে দেখো তুমি, এটার নাম কি হবে, তোমরা সবাই বুঝে ফেলছো এটার নাম কি হবে, এটার নাম হবে ইথিন, কারণ এখানে দুইটা কার্বন আছে। তো দুইটা কার্বনের জন্য আমি নাম নিব হচ্ছে ইথ, ঠিক আছে, ইথ। আর এখানে অ্যালকিন যেহেতু সেটার শেষে ENE নিব, সো আমি দিব ENE, ইথিন। এখন দেখো বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হবে, বাকি হাত কয়টা কীভাবে খুঁজে বের করবো, এই কার্বনের চারপাশে ঘুরান দাও, এই কার্বনের চারপাশে ঘুরান দিলে দেখবা যে একটা দুইটা হাত আছে, তার আরও দুইটা হাত দরকার, তাহলে দুইটা হাত দিয়ে দাও। এই কার্বনেরও আরও দুইটা হাত দরকার, দুইটা হাত দিয়ে দাও, দুইটা হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও। এখন দেখো আগের স্ট্রাকচার অনুযায়ী লিখো, আমরা কিভাবে লিখতে পারি এখন, তাইলে আমরা এখন লিখতে পারি, এটাকে লিখতে পারি তোমার C2H4, অথবা ইন্ডিভিজুয়াল কার্বনের হাইড্রোজেন সংখ্যা দিয়ে দেখালে H2C, কার্বন এবং কার্বনের মধ্যে ডাবল বন্ড, দেন C, দেন H2, এটাকে বলা হয় ইথিন, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমরা যে প্রোপিন, এখন প্রোপিনের ক্ষেত্রে আমি যখনই যাব তখনই তোমাদের মাথায় আসবে ওকে ভাইয়া প্রোপিনের ক্ষেত্রে কি আমরা এরকম পাবো, আমরা তিনটা কার্বন পাবো, প্রুপ মানে হচ্ছে তিনটা কার্বন, 1 2 3। সো আমাদের কি প্রত্যেকটা জায়গাতেই কি ডাবল বন্ড দিতে হবে না ভাইয়া, প্রত্যেকটা জায়গাতেই তোমাদের ডাবল বন্ড দেওয়া লাগবে না। যে কোনো একটা জায়গায় যদি ডাবল বন্ড থাকে তাইলেই সেটা অ্যালকিন। যে কোনো একটা জায়গায় যদি এখানে থাকে অথবা এখানে থাকে অথবা যদি দুইখানেও থাকে তবুও সেটা অ্যালকিন। কিন্তু আমরা যেহেতু সিম্পল স্টাডি করতেছি, ইনিশিয়ালি যেহেতু আমরা সিম্পল স্টাডি করতেছি, সেহেতু আমরা
ধরে নিব যে একটা জায়গায় আছে। ইভেন আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা সিকোয়েন্স মেনটেন করার জন্য আমি এখানে যে ডাবল বন্ডটা যেটা দিব সেটা সবার শেষেরটার মধ্যে দিব। এটা প্রথমটা, দেন এটা শেষেরটা, তো শেষেরটার মধ্যে ডাবল বন্ড দিব। আর বাকি যত হাত আছে হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবো। এটা হচ্ছে সিম্পল পড়তেছে, এখানে দুইটা, এখানেও আরেকটা দিলেও সেটা অ্যালকিন হবে, বাট আমি একটা সিম্পল শ্রেণীর অ্যালকিনটা স্টাডি করতেছি। তো এইখানে এই কার্বনের কয়টা হাত ঘুরান দেও? একটা হাত, তাহলে আর তার তিনটা হাত লাগবে। এই কার্বনের কয়টা হাত? 1 2 3, অলরেডি তার তিনটা হাত, যে তুমি ঘুরান দেও চারপাশে, অলরেডি তার তিনটা হাত পূরণ হয়ে গেছে, আর একটা হাত লাগবে। এখানে কার্বনের চারপাশে ঘুরান দেও, দুইটা হাত অলরেডি, আর দুইটা হাত লাগবে। তাহলে এখানে আমি কী পাবো? H হাইড্রোজেন, H হাইড্রোজেন, 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 দেন হাইড্রোজেন, দেন হাইড্রোজেন। তো এটা হবে তোমার C3H6, এবং এটা লেখা যাবে CH3, সি এর সাথে কয়টা হাইড্রোজেন? একটা, CH, তারপরে কি ডাবল বন্ড, খেয়াল করো ডাবল বন্ড, দেন CH2। তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপ তারপরে ইন যুক্ত করবা, প্রোপিন। এখন তোমাকে বলে, যদি বলে বিউটিনের সংকেত লিখো, তাহলে বিউটিনের সংকেতের জন্য তুমি কি করবা? আগে বিউট মানে কি ভাই? 4টা কার্বন, তাহলে আগে 4টা কার্বন দাও, 1 2 3 4, আমি 4টা কার্বন দিলাম। এখন বিউটিন মানে ইএনই আছে, তার মানে কি একটা জায়গায় ডাবল বন্ড, আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও। এটার দুইটা হাত অলরেডি আছে, দুইটা লাগবে। এটা তিনটা হাত অলরেডি আছে, একটা লাগবে। দুইটা আছে, দুইটা লাগবে। হাইড্রোজেন, 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 H H। সো এটা আমরা পাবো C4H8, এখানে আমরা পাবো CH3, দেন CH2, দেন CH, ডাবল বন্ড CH2। এটাকে বলা হয় বিউটিন। সো তোমাকে যে কোনো অ্যালকিন লিখতে বলো, তুমি বুঝবা কিনা, এবং এটার একটা কমন সূত্র আমরা লিখতে পারি CnH2n। দেখো কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আদিবাল জিয়ান বলতেছে কার্বনের সেকেন্ড বন্ড কোথা বসবে? ইন্ডিভিজুয়াল নিয়ম আছে কি? ভাইয়া দেখো, সিম্পলটার ক্ষেত্রে এরকমভাবে আমরা স্টাডি করব। এখন কার্বনের যে ডাবল বন্ড আছে সেটা মাঝখানেও বসতে পারে, শুরুতেও বসতে পারে, আবার সব জায়গাতেও বসতে পারে, তখন তাদের নামগুলো ভিন্ন হবে। ঠিক আছে, নামগুলোতে চেঞ্জ আসবে, সেটা আমরা আস্তে আস্তে পড়বো। আমি জাস্ট আগে সিম্পল স্টাডিটা করো, তারপরে সেগুলো আমি দেখাবো কিভাবে সব জায়গায়, তুমি সব জায়গায় এখানে দ্বিবন্ধন বসাইতে পারবা, সেটা একটা অ্যালকিন হবে। তুমি এখানে মাঝখানে একটা দ্বিবন্ধন বসাইতে পারবা, সেটাকেও অ্যালকিন বলা যাবে। তুমি এখানে প্রথমে একটা দ্বিবন্ধন বসাইতে পারো, এটাকেও অ্যালকিন বলা যাবে। আবার তুমি এখানে এইটাতে, আবার এইটাতে, এই দুইটাতে দ্বিবন্ধন বসাইতে পারো, এটাকেও অ্যালকিন বলা যেতে পারে। আবার এখানেরটাতে দ্বিবন্ধন বসাইতে পারো, এটাকেও অ্যালকিন বলা যেতে পারে। আমরা সিম্পল স্টাডিটা করতেছি, তারপরে আমরা আস্তে আস্তে সেই জটিলগুলোর দিকে যাব। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইগুলো এখন তোমাদের জন্য পানিপথ। আচ্ছা, এখন আমরা যাই অ্যালকাইনে। অ্যালকাইন মানে সেখানে কার্বন এবং কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে। তাহলে আশা করি তোমরা সব কিছু লিখতে পারবে এখানে, সবগুলোর সংকেত। অ্যালকাইন, YNE, অ্যালকাইন, খেয়াল করো, অ্যালকাইন, YNE, অ্যালকাইন। এটা কখন আমরা অ্যালকাইন বলবো? যখন অ্যাটলিস্ট দুইটা কার্বনের মধ্যকার যে বন্ধনে ট্রিপল বন্ড থাকবে। সো খেয়াল করো, তোমাকে যদি আমি দেই যে তুমি হচ্ছে ইথাইনের সংকেত লিখো, ইথ মানে দুইটা কার্বন, আইন মানে ট্রিপল বন্ড। এবং এখন দেখো এই কার্বনের 4টা হাত, সো তোমার দেখো এই কার্বনের চারপাশে ঘুরান দাও, অলরেডি 3টা পূরণ, তাহলে আর একটা হাইড্রোজেন। এই কার্বনের চারপাশে অলরেডি আর হাইড্রোজেন। তো এখানে আমরা পাচ্ছি C2H2, অথবা আমরা লিখতে পারি HC ট্রিপল বন্ড CH। আমাকে যদি বলে যে হ্যাঁ প্রোপাইনের সংকেত লিখো, তাহলে আমি জানি প্রোপ মানে হচ্ছে 3টা কার্বন, তাহলে আগে 3টা কার্বন দাও, তারপরে এখানে ট্রিপল বন্ড দাও, তারপরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেব। এখানে অলরেডি 4টা হাত পূরণ হয়ে গেছে, সো এখানে আর কিছু দিতে হবে না। যে দেখো 1 2 3 দেন 4, এখানে অলরেডি 3টা পূরণ আছে, একটা হাইড্রোজেন দাও। এটা হবে C3H4, এটা লেখা যায় CH3 C ট্রিপল বন্ড CH। প্রোপাইন 3টা কার্বন, 4টা কার্বন যদি হয়
তাহলে বিউটাইন 1 2 3 4, ঠিক আছে? দাও বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। এটা 4টা পূরণ হয়ে গেছে। তোমরা এগুলো সবগুলো একেবারে কি পর্যন্ত লিখবা? ডেকাইন পর্যন্ত লিখবা, লিখে নোট করে জমা দিবা, ঠিক আছে? এটা হবে C4H6 CH3 CH2 C ট্রিপল বন্ড CH। দেখো এখান থেকে লিখছি। সো এটাকে বলা হয় বিউটাইন। সো তোমাকে যদি বলি প্যান্টাইন লিখো, কীভাবে লিখবা? করো, রুলস অনুযায়ী চলে আসবে। এবং এইটার যে কমন সূত্রটা সেটা তোমরা নিজেরা চিন্তা করলে পাবা। এখানে কার্বনের দ্বিগুণ থেকে 2 কম, 3 দুগুণে 6 -2 4, 2 দুগুণে 4 -2 2, 4 দুগুণে 8 -2 6। সো অ্যালকাইনের যে একটা যদি আমরা সূত্র আকারে লেখার চেষ্টা করি তাহলে CnH2n -2। তাহলে আমাকে সবাই বলো অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইন বুঝুক না। তাহলে সবাই বুঝতে পারছো? সবাই তাহলে আমরা বুঝতে পারছি অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ এবং কোনটা কিভাবে লিখতে হবে, ঠিক আছে? তোমরা বই নিয়ে এক করে দিবা। আমরা আস্তে 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 সামনের দিকে যাইতেছি। দেখো আচ্ছা, তাহলে সবাই এটা বুঝতে পারছো? ওকে, এখন আমরা যাব হচ্ছে তোমার অ্যালকোহল এবং অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, এই তিনটা গ্রুপের নামকরণ আমরা কিভাবে করব এবং এই তিনটা গ্রুপ বলতে কি বোঝায় সেটা আমি বোঝাবো। খেয়াল করো। দেখো একজন বলছে ভাইয়া বদ্ধ শিকল নিয়ে আলোচনা করেন, এটার জন্য পুরো আলাদা একটা লেকচার আছে, ঠিক আছে? আমাকে আমার সিকোয়েন্সে যাইতে দাও, সব বুঝবা এখানে। আচ্ছা, তো এখন আমরা যাবো হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এবং এদের নামকরণে। অ্যালকোহল, খুব ভালোভাবে চিন্তা করো, এখন থেকে কিন্তু তোমরা বেজার লাগাবে। অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তো আমরা শুরুতে যাই যে অ্যালকোহল বলতে কি বোঝায়। দেখো অ্যালকোহল বলতে বোঝায় যদি কোনো অ্যালকেনের, খেয়াল করো অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে তোমরা OH গ্রুপ পড়ে আসছো না? OH অক্সিজেনে কয়টা হাত আছে? 2টা। পানি যদি এক করে তখন কি হয়? 2টা হাইড্রোজেন অ্যাড হয়। এটা হচ্ছে পানি। অক্সিজেনের যোজনী 2। এই গঠন আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি, তোমরা গেলে ডিটেলসে বুঝতে পারবে। এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরাইয়ে দিই তাহলে একটা হাত খালি থাকে না? দেখো OH এটার একটা হাত খালি থাকে। সো এই একটা হাত খালি দেখালাম এরকম ভাবে, এটাকে বলা হয়েছে তোমার কার্বক্সিল গ্রুপ। সো এই কার্বক্সিল গ্রুপ যেটা আছে, এই গ্রুপটা যদি, এটাকে কার্বক্সিল গ্রুপ আমি আসলে নিজে, আচ্ছা এটা হচ্ছে OH, এটা হচ্ছে এইটা যদি কোনো অ্যালকেনের মধ্যে থাকে তখন সেটাকে বলা হবে অ্যালকোহল। আমি তোমাকে জিনিসটা বুঝাই। ধরো আমরা একটা অ্যালকেনকে লিখলাম C, দেন এখানে 4টা হাইড্রোজেন, 1 2 3 4। এখানের কোনো হাইড্রোজেনকে তুলে দিয়ে, খেয়াল করো, এখানের কোনো হাইড্রোজেনকে তুলে দিয়ে যদি আমি সেখানে OH-কে বসায় দিই, এখানে থাকার কথা ছিল কি? হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাকে তুলে দিয়ে আমি যদি OH-টাকে বসায় দিই তখন সেটাকে বলা হবে অ্যালকোহল। যে কোনো হাইড্রোজেনকে তুলে আমি বসাইতে পারি, যে কোনো হাইড্রোজেনকে তুলে বসাইতে পারি। এবং এই অ্যালকোহলের নামকরণটা হবে, যেহেতু আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরাইছি, সো অ্যালকেন থেকে আমরা ইটাকে মাইনাস করে দিব। মাইনাস করে আমরা এটার সাথে OL সংযুক্ত করব, তাইলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা অ্যালকোহল। যেমন এটার নাম কি হবে ভাইয়া? এটা যদি অ্যালকেন হইতো তাহলে নাম কি হইতো ভাইয়া? মিথেন, METHANE, মিথেন। এটা থেকে আমি কি করব? কে মাইনাস করব, কে মাইনাস করলাম, তারপরে কি সংযুক্ত করব? OL সংযুক্ত করব, OL সংযুক্ত করলাম, তারপরে নাম কি হলো? মিথানল। নাম কি হলো? মিথানল।
তাহলে তোমাকে যদি বলে ইথানলের সংকেত লিখো, তোমাকে যদি বলা হয় ইথানলের সংকেত লিখো, তাহলে কিভাবে লিখবা খেয়াল করো। প্রথমে ইথেন লিখবা, একটা কার্বন দুইটা কার্বন, সবগুলো হাত হাইড্রোজেন দ্বারা পূরণ। এখন কি করবা, এখন তুমি এখানে যে কোনো কার্বন থেকে হাইড্রোজেনকে সরাইতে পারবো, যে কোনো কার্বন থেকে যে কোনো হাইড্রোজেনকে সরাই ওইচকে ঢুকাই দিলে সেটা অ্যালকোহল হয়ে যাবে। বাট আমরা যেহেতু সিম্পলটা স্টাডি করতেছি, আমরা আস্তে আস্তে কমপ্লেক্সে যাবো, তুমি যে কোনোটাতে দিলে নামকরণ কি হবে সেটাতে যাবো। বাট আমরা যেহেতু সিম্পল অ্যালকোহল স্টাডি করতেছি, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে শেষেরটা থেকে সরাবো, এই জায়গাটা থেকে সরাই দিলাম। এটার নাম কি হবে দেখো, এটা অ্যালকেন হইলে যা হইতো সেটা থেকে ই বাদ দিয়ে ওয়েল যোগ হবে, তাহলে এটা দুই কার্বনের অ্যালকেনকে আমরা কি বলি, ইথেন। এটা থেকে ই মাইনাস যাবে, মাইনাস গেল, এটার সাথে ওয়েল সংযুক্ত করবে, ওয়েল সংযুক্ত করলাম, তাই কি হলো ইথানল। এখন যদি আমাকে বলে তাহলে প্রোপানলের সংকেত লিখো, তাহলে কিভাবে লিখবো দেখো। প্রোপানলের সংকেত লিখবো এইভাবে, 1 2 3। প্রোপ মানে 3টা কার্বন দাও, সবগুলো হাত হাইড্রোজেন দ্বারা পূরণ করো। একটা এইচকে সরাই দেখেন ওইচ ঢুকাই দাও, এটা হচ্ছে প্রোপানল। ঠিক আছে, তাহলে দেখো এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি। CH3, দেখো মিথানল ছিল CH3, কার্বনের সাথে 3টা হাইড্রোজেন ছিল, তারপরে একটা OH গ্রুপ সংযুক্ত ছিল, এটা হচ্ছে মিথানল। ইথানলটা কি ছিল, CH3, দেন এটার সাথে দুইটা হাইড্রোজেন ছিল, দেন এখানে OH সংযুক্ত হয়েছে। প্রোপানলটা কি ছিল, CH3, দেন CH2, দেন CH2OH, দ্যাট ওয়াজ প্রোপানল। তোমাকে যদি এখন বলে বিউটানল লিখো, বিউটানলের সংকেত হবে CH3 CH2 CH2 CH2OH, দ্যাট ইজ প্রোপানল। ঠিক আছে সবাই বুঝছো কিনা বলো দেখি, অ্যালকোহল বুঝছো কিনা। এবং অ্যালকোহলে এটাকে লেখা যায়, অ্যালকোহলের কমন সংকেত কিভাবে লেখা যায় দেখো, এটা হচ্ছে, এটাকে লেখা যায় C2H5OH আকারে, এটাকে লেখা যায় C3H7OH আকারে, হিসাব করে দেখো, এটাকে লেখা যায় C4H9OH আকারে। অর্থাৎ অ্যালকোহল মানে হচ্ছে তোমার, অ্যালকোহল মানে হচ্ছে CnH2n+1OH, এটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের পরে আমি অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডে যাব। এখন আমরা কিসে যাব, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডে। এটা বুঝছো কিনা কনফার্ম করো, আমরা অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডে যাব। আচ্ছা, অ্যালডিহাইড মানে সেখানে CHO গ্রুপ সংযুক্ত থাকবে, CHO গ্রুপ, এবং CHO গ্রুপের গাঠনিক সংকেত হচ্ছে এরকমটা দেখো, এখানে একটা কার্বন, দেন এটার সাথে দুইটা হাত দ্বারা, অক্সিজেন তো দুইটা হাত, দুইটা হাত পূরণ করো, দেন সেটার সাথে আর একটা হাইড্রোজেন সংযুক্ত, এটাকে বলা হয়েছে তোমার অ্যালডিহাইড গ্রুপ। এবং অ্যালডিহাইডের নামকরণ হবে, অ্যালকেন থেকে ই বাদ যাবে, AL সংযুক্ত হবে। আগেরটাতে কি অ্যালকোহলে কি সংযুক্ত হয়েছিল, অ্যালকোহলের শেষে OL ছিল, OL সংযুক্ত হয়েছিল, এখন সংযুক্ত হবে AL। ঠিক আছে, এখন সংযুক্ত হবে কি, AL। তো এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলা হইলো যে ভাইয়া তুমি ইথানেলের সংকেত লিখো, তোমাকে বলা হইলো যে ভাইয়া তুমি কিসের সংকেত লিখো, ইথানেল। তো ইথানেল মানে তুমি জিনিসটা কি বুঝলা, ইথ মানে কয়টা কার্বন, দুইটা কার্বন। সো স্টুডেন্টরা যেই জিনিসটা ভেজালটা করে সেটা হচ্ছে, ওরা ইথ মানে দুইটা কার্বন দেয়, দুইটা কার্বনের কয়টা হাত পূরণ করে, সবগুলো হাইড্রোজেন দিয়ে হাতগুলো পূরণ করে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। দেখো জৈব যৌগের গ্রুপগুলোতে যা বসবে সবগুলো কার্বনকে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে বসবে। সো এখানে যেটা হয়, স্টুডেন্টরা কি করে, এখানে CHO গ্রুপকে সংযুক্ত করে দেয়, এই যে
বাট তুমি সিএইচও গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যে নিজে কার্বন বহন করে। সো তুমি যদি এখানে যদি সিএইচও গ্রুপকে সংযুক্ত করে দাও তখন এটা কার্বন সংখ্যা 3টা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ইথানেল না, এটা প্রোপানেল। ইথ মানে টোটাল মেইন শিকলে 2টা কার্বন থাকবে। তো তোমাকে যখন বলা হবে যে ভাইয়া ইথানেলের সংকেত লিখো, বি কেয়ারফুল। ইথানোয়িক অ্যাসিডের সংকেত লিখো, বি কেয়ারফুল। টোটাল কার্বন হইতে হবে, মূল শিকলে টোটাল কার্বন হইতে হবে কয়টা? 2টা। সো তুমি আগে 2টা কার্বন দাও। তার মধ্যে তুমি জানো যে একটা সিএইচও গ্রুপ হবে। ওকে, সিএইচও গ্রুপ, একটা কার্বনকে সিএইচও গ্রুপ বানায় ফেলো। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কার্বনের সাথে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও। এটা হচ্ছে ইথানেল। তোমাকে প্রোপানেল বলা হলে তুমি যেটা করবে সেটা হচ্ছে ইনিশিয়ালি 3টা কার্বন দিবা, টোটাল 3টা কার্বন থাকতে হবে মূল শিকলে। তুমি জানো একটা গ্রুপ হবে সিএইচও। সো সিএইচও হচ্ছে এমন একটা কার্যকরীমূলক, এমন একটা গ্রুপ যার নিজের কার্বন আছে। সো এখানে সিএইচও দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে প্রোপানেল। প্রোপানেলকে আমরা কিভাবে লিখবো? CH3 CH2 দেন CHO। এটা হচ্ছে প্রোপেন, ই বাদ যাবে, এল সংযুক্ত হবে, প্রোপানেল। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এলডিহাইড বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, তারপরে তাহলে আমি কার্বক্সিলিক অ্যাসিডে যাব। একজন যে ভাইয়া নামকরণ কে শিখাইবেন? ভাইয়া নামকরণই তো শিখাইতেছি। আদিবাল জিয়ান তুমি সেন্টি রিয়াক্ট দিলা কেন? আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও সেম কাহিনীটা ঘটবে, এবং কার্বক্সিলিক অ্যাসিডের নামটা হবে, খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যেই কার্যকরী মূলকটা থাকে সেই কার্যকরী মূলকটা হচ্ছে COOH। COOH, যেটার গাঠনিক সংকেত লেখা যায় একটা কার্বন, দেন এখানে 2টা হাত দ্বারা একটা অক্সিজেন, দেন একটা অক্সিজেন, দেন একটা হাইড্রোজেন। এটা হচ্ছে তোমার কি? কার্বক্সিলিক অ্যাসিড। সো এই গ্রুপটা যদি সংযুক্ত থাকে তখন নামটা হয় অ্যালকেন, হইলে যে নামটা হইতো সেই নামটা থেকে ই কে মাইনাস করে প্লাস ওইক অ্যাসিড সংযুক্ত করবে। আচ্ছা, এখন আমাকে বললো যে ভাইয়া ইথানোয়িক অ্যাসিড লিখো, তাহলে আমি কি করব? প্রথমে 2টা কার্বন দিব, একটা কার্বন, 2টা কার্বন। আমি জানি তার মধ্যে একটা হবে যেহেতু ওইক অ্যাসিড, সো আমি জানি তার মধ্যে একটা হবে COOH। সো একটাকে COOH বানায় দাও, আর কোনো চিন্তা নাই। এখানে হাত নিয়ে চিন্তা করো না, ওর অলরেডি 4টা হাত পূরণ আছে, যে দেখো এটাকে গাঠনিক সংকেত আকারে লিখলেই বুঝতে পারবা। সো এটা নিয়ে কোনো চিন্তাই নেই, চিন্তা হচ্ছে বাকি হাতটা নিয়ে। সো এটাকে বলা হবে ইথানোয়িক অ্যাসিড, CH3 COOH। প্রোপানোয়িক অ্যাসিড বললো ইনিশিয়ালি আমি 3টা কার্বন দিব, একটাকে COOH বানায় দিব, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করব। CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড। আমাকে বিউটানোয়িক অ্যাসিড বললো 4টা কার্বন দিব আগে, এর মধ্যে একটা তো COOH হবে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, CH3 CH2 CH2 COOH, বিউটানোয়িক অ্যাসিড। একজন হচ্ছে ওইক অ্যাসিড নাকি নোইক অ্যাসিড? ভাইয়া তুমি চিন্তা করো, তুমি যদি এখানে অ্যালকেন থেকে ই বাদ দিয়ে ওইক অ্যাসিড সংযুক্ত করো তাহলে সেটা হচ্ছে অ্যালকেন, তারপরে তুমি ই বাদ দিয়ে দিছো, ই এখানে বাদ দিয়ে দিছো, তারপরে এখানে ওইক অ্যাসিড সংযুক্ত করছো। দেখো এটা তো ওইক অ্যাসিড সংযুক্ত করলে অ্যালকেনের শেষের অ্যানটা যদি ধরো তাহলে তো নোইকে আসতেছে, অ্যালকানোইক। আর যদি অ্যালকান ধরো তাহলে ওইক, বুঝছো? হাক্কেল তত্ত্ব বুঝাই দেন ভাই, হাক্কেল তত্ত্ব বুঝাবো, আমি এরোমেটিসিটিতে যাই, এখন এলিফিটিকই শেষ করছি না। হাক্কেল তত্ত্ব যা আছে তোমাদের এই চ্যাপ্টার তো সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তো এখন তোমাদেরকে 2টা প্র্যাকটিস দিই। দেখো
তোমরা দুইটা লিখবা, দুইটার জিনিসের সংকেত লিখবা। একটা সংকেত হচ্ছে মিথানোয়িক অ্যাসিড আর একটা হচ্ছে মিথানেল। একটা কি লিখবা? মিথানোয়িক অ্যাসিড, একটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, আর একটা হচ্ছে মিথানেল। হাবিবনিক এতক্ষণে আসছে। কিরে ভাই, কারের সময় দিয়ে আসলি? তোমরা এই দুইটা কাজ করো, একটা মিথানোয়িক অ্যাসিড আর একটা মিথানেল, এই দুইটা সংকেত লিখো। আমি একটু ফ্যানটা ছাড়ি, মারাত্মক গরম লাগতেছে। আচ্ছা, এখানে কেউ কেউ বলতেছে মিথানোয়িক অ্যাসিড এবং মিথানেল দুইটা হওয়াটা পসিবল না। আমি এই কারণে এক্স্যাক্টলি তোমাদেরকে দিছি, কারণ কিছু কিছু স্টুডেন্ট মনে করবে যে হওয়াটা পসিবল না। আচ্ছা, আমাকে আগে বলো, আমি যদি মিথানোয়িক অ্যাসিড লিখতে চাই সেখানে কয়টা কার্বন থাকবে হাইয়েস্ট? একটা কার্বন, তাই তো? তাহলে তুমি একটা কার্বন আগে বসাও, একটা কার্বনকে বসাও, এই কার্বনটাকেই তুমি COOH দিয়ে দেও। এখন এই কার্বনের হাত খালি থাকে একটা, দেখো আমরা COOH, অর্থাৎ এটা একটা COOH গ্রুপ। এই যখনই হাত খালি থাকবে সেটাকে হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও। এখন দেখো কার্বনের হাত 4টা পূরণ হয়েছে, আমি যদি দেখাই তাহলে C ডাবল বন্ড এখানে, দেন হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন। কার্বনের এই যে দেখো 1 2 3 4, 4টা হাত পূরণ হয়েছে। সো এইটাই হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। আর মিথানেল যদি লিখতে চাও একটা CHO আগে লিখো, ভাই হাত খালি থাকে ওটা একটা, হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও না, মিথানোয়িক অ্যাসিড। এখন এগুলো হচ্ছে ইউপেক নেম। কিছু কিছু প্রচলিত নাম আছে, সেই প্রচলিত নামগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন প্রচলিত নাম দিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে। যেমন দেখো, এই যে এই লেকচার পড়ার মাধ্যমে তোমরা তোমাদের বইয়ের কেমিস্ট্রির সব চ্যাপ্টার বোঝার ক্যাপাসিটি অর্জন করবে। কারণ অনেক জায়গায় তোমরা পড়ছো অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার, এই জিনিসগুলো বুঝো না, আমি জিনিসগুলো বোঝাচ্ছি। দেখো এই যে মিথানোয়িক অ্যাসিড, সেটার একটা কমন নেম আছে, বাণিজ্যিক নেম আছে, HCOOH, মিথানোয়িক অ্যাসিড। এটার একটা বাণিজ্যিক নেম আছে, এটা হচ্ছে ইউপেক নেম মিথানোয়িক অ্যাসিড, অর্থাৎ আমরা একটা রুলস দিয়ে সেটা নামকরণ করছি। এটার একটা বাণিজ্যিক নাম আছে যেটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। কি বলা হয় এটাকে? ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? আর এই ফর্মিক অ্যাসিড কোন জায়গায় থাকে জানো? পিঁপড়া যখন কামড় দেয় তখন সে ওই অ্যাসিডটা দেয়, ফর্মিক অ্যাসিড, এবং এই অ্যাসিডের কারণে জ্বালাপোড়া করে। আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেমন CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের বাণিজ্যিক নেম হচ্ছে বা প্রচলিত নেম হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। তো এই অ্যাসিটিক অ্যাসিড, এইটা 10% জলীয় দ্রবণকেই বলা হয় ভিনেগার। তোমরা ভিনেগার পড়ে আসছো না? ভিনেগার বা সিরকা, অনেক সময় আচারের মধ্যে দাও না ভিনেগার বা সিরকা? ভিনেগার বা সিরকা কি করো তোমরা? অনেক সময় আচারের মধ্যে দাও। সো এইটাকে বলা হয় যে তুমি যদি ধরো একটা পাত্র নিলা, একটা পাত্রের মধ্যে তুমি 100 মিলিলিটার কি করলা? পানি নিলা, এবং তার মধ্যে 10% অর্থাৎ 10 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড নিলা। তখন এই যে 100 মিলিলিটার পানির মধ্যে যে তুমি 10 মিলিলিটার অ্যাসিটিক অ্যাসিড নিছো, এখন এই পানি মিশ্রিত অ্যাসিটিক অ্যাসিডটাকেই বলা হবে ভিনেগার।
ঠিক আছে। আচ্ছা, আরও কিছু ইয়ে আছে, যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে এগুলোকে কি বলা হয়, ধরো HCHO, এটা তো মিথানেল, আর একটা হচ্ছে তোমার ইথানেল, সেটা হচ্ছে তোমার কি CH2CHO, এটাকে বলা হয় ফর্মালডিহাইড। এটাকে কি বলা হচ্ছিল, ফর্মিক অ্যাসিড, এটাকে বলা হয় ফর্মালডিহাইড, এলডিহাইড ফর্মিক অ্যাসিড থেকে। অ্যাসিটিক অ্যাসিড থেকে এটাকে বলা হয় এসিটালডিহাইড, ঠিক আছে। তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে সিম্পল নামকরণ শেষ, সামনের ক্লাসে আমরা ব্রাঞ্চিং নামকরণ দেখাবো, এর সামনের ক্লাসে ব্রাঞ্চিং নামকরণ, এবং যদি বদ্ধ শিকল থাকে তাহলে কি নামকরণ হবে সেটা দেখাবো। এরপরে ক্লাসে সব বিক্রিয়া কিভাবে করতে হয় দেখাই দেবো, শেষ, এই চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে যাবে। সবাই তাহলে বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো আর রুটিন ওয়াইজ ক্লাস করতে থাকো। নেক্সট সপ্তাহের রুটিন আমরা আজকের মধ্যে দিয়ে দেওয়ার ট্রাই করব। থ্যাংকস ফর ওয়াচিং।